তোমাদের সকলকেই এলিট একাডেমি ডিজিটাল অনলাইন সিস্টেমে আবারও আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি স্থানাঙ্ক জ্যামিতির একেবারে লাস্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, পরাবৃত্ত। প্রকৃতপক্ষে এই চ্যাপ্টারটা দিয়েই আমরা পুরো স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের যে সেকেন্ড ইউনিট, সেই ইউনিটটাকে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। তো জেনে নেওয়া যাক, এই যে পরাবৃত্ত যেটা বলেছিলাম কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদের লাস্ট একটা অংশ, সেই অংশ সম্পর্কে আজকে বিস্তারিত জানার জন্যই আমরা আজকের ক্লাসে হাজির হয়েছি। তো এই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা যে ধারাবাহিকতা অবলম্বন করে আস্তে আস্তে এই চ্যাপ্টার সম্পর্কে নিজের ধারণাকে সমৃদ্ধ করব, তার প্রথম ধাপটাই হলো পরাবৃত্তের সংজ্ঞা ও পরাবৃত্ত তৈরির প্রয়োজনীয় শর্তাবলী। আগে প্রথমত আমরা জানবো যে চ্যাপ্টারটার নামকরণ করা হয়েছে, আসলে সেই চ্যাপ্টারটা বলতে কি বুঝায়। আমরা এর ডেফিনেশন এর আগেও কনিক সেকশন শুরুর দিন আলোচনা করেছিলাম, আজকে আবার নতুন করে রিমাইন্ড আমি তোমাদের সামনে করব। কি করব লক্ষ্য করো। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আমরা প্রথমত এই পরাবৃত্ত তৈরি করার জন্য এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, তোমাদের চোখের সামনে যে ডিসপ্লেটা দেখা যাচ্ছে, সেটাকে আমরা একটা প্রদত্ত সমতল বলে কনসিডার করে নেব। তারপর এই নির্বাচিত সমতলের মধ্যে আমরা একটা স্থির বিন্দু চয়েস করব, যার নাম বলেছিলাম এস, এবং একটা স্থির সরলরেখা চয়েস করব, যার নাম বলেছিলাম এল। এবার নির্বাচিত সমতলের মধ্যে যে দুটো স্থির টপিকস ধরে নেওয়া হলো, একটা স্থির বিন্দু, একটা স্থির সরলরেখা, সেই টপিকস দুটো ছাড়াও আমরা একটা গতিশীল বিন্দু পি এমন ভাবে আমরা নির্বাচন করব যাতে করে ওই পি বিন্দু থেকে এস বিন্দুর যে দূরত্ব, অর্থাৎ স্থির বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব এস পি, এবং স্থির সরলরেখা থেকে পি বিন্দুর যে দূরত্ব দ্যাট ইজ পি এম, এই দূরত্ব দুটার অনুপাত যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা বলেছিলাম ওই গতিশীল বিন্দুর সঞ্চারপথটা হচ্ছে একটা কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ। আর সেই কনিক মানে কনস্ট্যান্ট বা ই এর মান এটা যদি একের চেয়ে বেশি হয়, তাহলে আমরা বলেছিলাম সেই কনিক সেকশনটা হবে একটা পরাবৃত্ত। তাহলে কনিক সেকশনের ডেফিনেশন যেটা বলেছিলাম, সেই পুরোটাই আমরা যদি সেম রেখে পরাবৃত্তের ডেফিনেশন বানাতে চাই, তাহলে এরকম করে বলবো যে একটা প্রদত্ত সমতলের মধ্যে একটা স্থির বিন্দু এস এবং একটা স্থির সরলরেখা এল চয়েস করা হলো। অতঃপর ওই সমতলের মধ্যে একটা গতিশীল বিন্দু পি যদি এরূপ ভাবে গতিশীল হয় যে স্থির বিন্দু থেকে তার যে দূরত্ব দ্যাট ইজ এসপি, স্থির সরলরেখা থেকে গতিশীল বিন্দুর যে দূরত্ব দ্যাট ইজ পি এম, এর অনুপাতটা যদি কনস্ট্যান্ট হয় এবং সেই কনস্ট্যান্টের মানটা যদি একের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে ওই গতিশীল বিন্দুর যে সঞ্চারপথ দ্যাট ইজ এই শর্তটা মেনে পি বিন্দু যে পথ বরাবর গতিশীল হতে পারে, সেই পথটা আমি ডটেড লাইনে তোমাদের সুবিধার জন্য দেখালাম। তাহলে এই যে ডটেড লাইন বরাবর যে পথটা সূচিত করা হয়েছে, সেটা প্রকৃতপক্ষে ওই গতিশীল বিন্দুর গতিপথ বা সঞ্চারপথ, আর এক্ষেত্রেই আমরা এই সঞ্চারপথটাকে বলবো পরাবৃত্ত। এখন আমি যদি এই লাইন থেকে এসপি বাই পি এম ইটাকে ওমিট করে দিই, দ্যাট ইজ গ্রেটার দ্যান 1, কোনাকুনি যদি গুণ করি এসপি গ্রেটার দ্যান পি এম, তাহলে আমাদের মেন শর্ত হচ্ছে এটা। সেখান থেকে আমি তৈরি করে দেখালাম যে একটা কনিক সেকশনকে যদি পরাবৃত্ত হতে হয়, তাহলে যে কন্ডিশনটা স্যাটিসফাই করানো জরুরি, সেই কন্ডিশনটা হলো এসপি ইজ গ্রেটার দ্যান পি এম। এসপি মানে স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দু যে দূরত্ব, অর্থাৎ ছবিতে এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা যদি পিএম এর তুলনায় বেশি হয়, পিএম মানে গতিশীল বিন্দু থেকে স্থির সরলরেখার যে দূরত্ব, এই দূরত্বের তুলনায় যদি এই দূরত্বটা বেশি হয় এবং এই বৈশিষ্ট্যটা সর্বদা অনুসরণ করে যদি ওই পি বিন্দুটা গতিশীল হয়, তাহলে যে গতিপথটা তৈরি হবে, সেই গতিপথটাকে আমরা বলবো পরাবৃত্ত বা হাইপারবোলা। তাহলে আমরা এইটুকু আলোচনার মধ্যে যেটুকু মানে অর্জন করতে পারলাম,
পরাবৃত্ত সম্পর্কে যে ধারণাটুকু আমরা তৈরি করতে পারলাম সেটা হলো পরাবৃত্তের ডেফিনেশন, এবং ডেফিনেশন থেকে পরাবৃত্ত হওয়ার জন্য প্রয়োজনীয় শর্তটা কি সেটা তোমাদের সামনে বিশদে তুলে ধরা হলো। এবার একই সঙ্গে আমি আরো একটা বিষয় তোমাদের সামনে দেখাতে চাইবো যে স্যার কনিক সেকশনের ডেফিনেশন তো বললেন, কিন্তু কনিক সেকশনের আমরা সমীকরণটাও তো শিখেছিলাম। কি শিখেছিলাম? আমরা বলেছিলাম যে যদি কোনো সমীকরণের মধ্যে মাত্র দুটো চলরাশির উপস্থিতি লক্ষ্য করা যায়, একটা হচ্ছে এক্স, অপরটি হচ্ছে ওয়াই, এবং সেই চলরাশি দুটি যদি সর্বোচ্চ পাওয়ার 2 হয়, তাহলে যে সমীকরণটা তৈরি হবে সেই সমীকরণটাই হলো কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদের একটা সমীকরণ। এবং সেক্ষেত্রে সমীকরণটাকে আমরা এরকম করে লিখেছিলাম ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এই সমীকরণের মধ্যে চলরাশির সংখ্যা হচ্ছে 2, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, এবং শুধু তাই নয়, তাদের সর্বোচ্চ পাওয়ারটাও কিন্তু 2 আছে। তাই এটাকে আমরা কনিক সেকশনের সমীকরণ বলে দাবি করতে পারি। এখন এই যে কনিক সেকশন, সেই কনিক সেকশনটা এমন কোন শর্ত সিদ্ধ করলে পরাবৃত্ত হবে সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। লক্ষ্য করো, আমরা এখান থেকে এইচ এর স্কোয়ার এর মানটা বের করব, এবং সঙ্গে সঙ্গে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সহগ দুটো তাদের গুণফল বের করব। যদি দেখা যায় এই এইচ স্কোয়ারের মানটা এবির চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে এই যে কনিক সেকশন সেটা একটা পরাবৃত্তকে সূচিত করবে। তাহলে এখনো পর্যন্ত আমি পরাবৃত্ত হওয়ার দুখানা শর্ত পেয়েছি। একবার ডেফিনেশন থেকে পরাবৃত্ত হওয়ার শর্ত পেয়েছি, এসপি গ্রেটার দেন পিএম, এবং একবার সমীকরণ থেকে পরাবৃত্ত হওয়ার শর্ত তোমাদের সামনে দেখিয়েছি, যখন এইচ স্কোয়ার গ্রেটার দেন এবি হবে। তার জন্যই এই প্যারামিটারটার হেডিং করা ছিল পরাবৃত্তের সংজ্ঞা এবং পরাবৃত্ত তৈরির জন্য প্রয়োজনীয় শর্তগুলো কি কি। এবার এই প্রসঙ্গে শর্তগুলো জানার পরে আমি যে এক্সট্রা একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি স্থির করেছি, সেই বিষয়টা হলো যে স্যার এটা তো কনিক সেকশনের একেবারে লাস্ট চ্যাপ্টার বলে দিবেন, কিংবা স্থানাঙ্ক জ্যামিতির লাস্ট চ্যাপ্টার। তো আমরা এর আগে প্রথম যে কনিক সেকশনটা বলেছিলাম তার নাম ছিল বৃত্ত, পরবর্তীকালে কনিক সেকশনের আরে একটা নাম বলেছিলাম অধিবৃত্ত, কিংবা এর আগের যে চ্যাপ্টার আমরা শেষ করলাম তার নাম ছিল উপবৃত্ত, এবং আজকের যে চ্যাপ্টার পরাবৃত্ত। এই যে নামগুলো বলেছেন স্যার, যে নামগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেগুলো আসলে দৈনন্দিন জীবনে আমরা কোথায় প্রয়োগ করব, কোন কোন জায়গাতে এই সমস্ত ফিগারগুলো পরিলক্ষিত হয়, এই জিনিসগুলো আমাদের জানার একান্ত ইচ্ছা হয়। কেননা যখনই কোনো একটা পাঠ্যপুস্তকের বিষয়কে মূর্ত প্রতীকের মাধ্যমে, ছবির মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করা যাবে, তখন সেই বিষয়টা তোমাদের কাছে আরো মনোগ্রাহী হয়ে যাবে, আরো আকর্ষণীয় হয়ে যাবে। এই বিষয়ে একটু এক্সাম্পলস তোমাদের সামনে পেশ করছি, তাহলে আশা করি বুঝতে পারবে। তোমরা কনিক সেকশনের যে প্রথম চ্যাপ্টার বৃত্ত, সেই বৃত্ত সম্পর্কিত ধারণা কিংবা বৃত্তের বাস্তবিক উদাহরণ তোমরা ছোট ক্লাসগুলোতে অনেকবার দেখেছো। কোথায় দেখেছি আমরা দেখেছি যে যখন একেবারে 5-6 পড়তাম আমরা, সেই সময় যদি বৃত্ত আঁকতে বলতো, তাহলে একটা 1 টাকার কয়েন কিংবা 50 পয়সার কয়েনকে খাতার উপরে রেখে দিয়ে আমরা গোল করে দিতাম। এর ফলে যে চিত্রটা পাওয়া যেত সেটা কিন্তু একটা বৃত্তাকার চিত্র। আসলে বৃত্তাকার চিত্র বলতে শুধুমাত্র তারা বাইরের পরিধিটাকে বুঝবো, তার ভিতরে কোনো কিছু থাকবে না। যেমন সাধারণত মেয়েরা যে চুড়িগুলো পরে, হাতে রিং, সেই চুড়িটা যদি দেখা যায় সেটা একটা বৃত্তাকার ছবির উদাহরণ। কেননা ওটা এমন একটা কনিক সেকশন যা শুধুমাত্র বাইরের পরিধিটাই রয়েছে, ভিতরে কোনো অংশ থাকে না। এরকম বহু উদাহরণ তোমরা দেখেছো। এবার বৃত্তের পরবর্তীকালে আমরা আল্ট্রা মডার্ন ভার্সন যেটা পড়েছিলাম সেটা হলো অধিবৃত্ত। স্যার অধিবৃত্ত কোথায় দেখা গেছে? আমরা বর্ষার সময় সাধারণত যারা প্রকৃতির দিকে বিশেষ করে খেয়াল রাখি তারা লক্ষ্য করব যে বর্ষার আকাশে মাঝে মাঝে রেনবো বা রামধনু দেখা যায়। যে রামধনুটার আকারটা সাধারণত এই বরাবর তৈরি হয়, বিভিন্ন রকম 7 রকম কালার নিয়ে যে তৈরি হয়, সেটা কিন্তু এই আকারে তৈরি হয়। প্রকৃতপক্ষে আমরা যারা অধিবৃত্ত সম্পর্কিত আলোচনা ধারাবাহিকভাবে শুনেছি তারা বুঝতে পারবো ওই রেনবোটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যেটা একটা জ্যামিতিক চিত্র ফুটে ওঠে, সেটা কিন্তু একটা অধিবৃত্তাকার পথ। শুধু তাই নয়, আমরা যখন অমাবস্যার পরে চাঁদকে আকাশে প্রথম খেয়াল করি, তখন দেখবে সেই চাঁদটা কিন্তু কখনো স্ট্রেট লাইন হয় না, কিংবা প্রথম দিনে বৃত্তে পরিণত হয়ে যায় না।
ওটা প্রথম দিন যেরকম দেখতে হয় সেটা এইরকম টাইপের হয়। দ্যাট ইজ, এই যে আকারটা সেটা কিন্তু একটা অধিবৃত্তের বাস্তব উদাহরণকে সূচিত করে। তবে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এই সমস্ত জিনিসগুলো, এই কনিক সেকশনের বাস্তবিক এক্সাম্পলস গুলো বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হয়, শুধু আমাদের দেখার মতো চোখ থাকা চাই। আমরা যারা হাওড়া ব্রিজ দেখেছি, যদি ভালো করে লক্ষ্য করি, হাওড়া ব্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্তটাকে আমরা সরাসরি দেখতে পাই না। কেন? তার মাঝখানটা উঁচু থাকে। অর্থাৎ হাওড়া ব্রিজটা মানে সরাসরি ফ্ল্যাট সারফেসের মতো নেই, সেটা আছে অনেকটা এইরকম করে। অর্থাৎ প্রথমে উপরের দিকে উঠলাম, আবার আস্তে আস্তে নিচের দিকে নামবো। আমরা যদি প্রকৃতপক্ষে দেখি তাহলে এই যে আকারটা সেটা কিন্তু একটা অধিবৃত্তাকার পথ। আমরা অনেকেই রয়েছি যারা ক্রিকেট ম্যাচ দেখতে ঘন্টার পর ঘন্টা টিভিতে সময় কাটিয়ে দিই। ওই টিভিতে এখন বিভিন্ন রকম টেকনোলজি ইউজ করা হচ্ছে। লক্ষ্য করা যাক এমন একটা ঘটনার কথা, যখন কোনো একটা বোলার বল করলো, ব্যাটসম্যান ওই বলটাকে ব্যাট দিয়ে হিট করার পরে সেটা মানে একেবারে বাউন্ডারিতে গিয়ে আছড়ে পড়লো, অর্থাৎ ওভার বাউন্ডারি হয়ে গেল, যেটাকে আমরা ছক্কা বলি। তাহলে লক্ষ্য করো যে ব্যাটসম্যানের কাছে যখন বলটা এলো, সেই বলটা যখন ব্যাটে হিট করে সরাসরি মাঠের বাইরে পাঠিয়ে দিল, তখন ওই বলটা যে পথ বরাবর যায় সেই পথ বরাবর একটা মানে ড্যাশ 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 দিয়ে একটা রেখা চিহ্নিত করা হয়ে থাকে। এবং সেক্ষেত্রে দুটো বিষয় তোমাদের সামনে দেখানো হয় যে এই বলটা হিট করার পর মানে কতটা ডিস্টেন্সে গিয়ে পড়েছে, অর্থাৎ এই লেন্থটা কত দূর। এবং শুধু তাই নয়, এটা মানে এই বলটা বাউন্ডারিতে আছড়ে পড়ার সময় সেটা মাটি থেকে কতটা অল্টিটিউড তৈরি করে গেছে, অথবা কতটা ম্যাক্সিমাম হাইট বরাবর গেছে। এই দুটো বিষয় আমাদের সামনে কিন্তু উপস্থাপন করা হয়। অর্থাৎ এই যে ব্যাটসম্যান ব্যাট দিয়ে হিট করে বলটাকে বাউন্ডারি লাইনে উপরে পাঠিয়ে দিল, যে ক্ষেত্রে আমরা বলি যে ছক্কা হয়েছে, সেই ছক্কা অর্থাৎ বলটা যে পথ বরাবর ব্যাটসম্যানের কাছ থেকে বাউন্ডারিতে গিয়ে আছড়ে পড়েছে, বেশিরভাগ ক্ষেত্রে সেই পথটা একটা অধিবৃত্তাকার পথ হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো বিভিন্ন রকম পরিবেশে অধিবৃত্তকে কি করে প্রয়োগ করা হয়। নাম্বার 3, আমরা এর আগের যে চ্যাপ্টারটা করে এলাম সেটা হলো উপবৃত্ত। আমরা অনেকেই শিখেছি যে সৌরজগতের মধ্যে সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রহ তার নিজের কক্ষপথে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এটা আমরা ভূগোলের ভাষায় শিখেছি। আমরা শিখেছি যে পৃথিবীর আকার সম্পর্কে মানে ভৌগোলিকদের মধ্যে অনেক মতামত বা মতান্তর রয়েছে। তার মধ্যে একটা মতবাদ ছিল যে পৃথিবী দেখতে অনেকটা উপবৃত্তের মতো, অর্থাৎ দু প্রান্ত কিছুটা মানে লম্বা আর উপরের দু প্রান্ত কিছুটা হলেও ফাঁপা বা খাটো হয়। তাহলে পৃথিবীর গঠনের মধ্যে কিন্তু উপবৃত্তের একটা ধারণা লুকিয়ে রয়েছে। আমরা প্রতিদিন বাড়িতে সুষম খাদ্য হিসেবে যেটাকে গ্রহণ করি ডিম, সেই ডিমটা হচ্ছে উপবৃত্তের একটা প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ বেশ কয়েকটি এক্সাম্পলস এর মাধ্যমে আমি কনিক সেকশনের বাস্তবিক এক্সাম্পলস গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন তোমাদের মধ্যে কথা হলো, স্যার আজকের যে আলোচ্য চ্যাপ্টার পরাবৃত্ত, সেটার আকারটা কিরকম, কিংবা সেটা কোথায় কোথায় পরিলক্ষিত হয়। প্রকৃতপক্ষে পরাবৃত্তর যে গেট আপ, সেই গেট আপটা আমাদের দৈনন্দিন জীবনে খুব কমই চোখে পড়ে। তারপরেও বলছি, যে সমস্ত জায়গাতে আমরা পরাবৃত্তের মানে এক্সাম্পলস বা পরাবৃত্তের ফিগারগুলো লক্ষ্য করেছি, সেই জায়গাগুলো কোথায়। যদি ভালো করে রিয়েলাইজ করো, আমরা অধিবৃত্ত চ্যাপ্টার চলাকালীন 4 রকম আদর্শ আকার তোমাদের সামনে পেশ করেছিলাম। একটা বলেছিলাম ডান দিকে হাঁ হয়ে থাকে, দ্যাট ইজ রাইট হ্যান্ডেড প্যারাবোলা। একটা বাঁ দিকে হাঁ হয়ে থাকে, যেটা লেফট হ্যান্ডেড প্যারাবোলা। এই যে পরস্পর বিপরীতমুখী দুটি অধিবৃত্তকে যদি পাশাপাশি স্থাপন করা হয়, তাহলে যে গেট আপটা তৈরি হবে সেই গেট আপটাই পরাবৃত্তের অরিজিনাল গেট আপকে সূচিত করবে। একই রকম ভাবে আপার হ্যান্ডের যে প্যারাবোলা ছিল, উপরের দিকে হাঁ করেছিল, আবার লোয়ার হ্যান্ডের যে প্যারাবোলা ছিল, এই দুটো প্যারাবোলা পরস্পর বিপরীতমুখী। এই বিপরীতমুখী প্যারাবোলা দুটোকে যদি একই ছবির মধ্যে নিয়ে আসা হয়, তাহলে যে গেট আপটা তৈরি হবে সেটাই প্রকৃতপক্ষে একটা পরাবৃত্তের ছবিকে সূচিত করে। তোমরা লক্ষ্য করবে এই বাস্তবিক এক্সাম্পলস গুলোর মধ্যে এখন অনেক বিয়ে বাড়িতে আমরা রিসেপশনে গিয়ে দেখেছি যে এমন একটা জায়গা যেখানে বর এবং কনে একসঙ্গে বসে থাকে, সেই জায়গাটাতে তাদের মানে যখন ছবি করা হয়, সেই ছবি করা জায়গাতে দুটো ছাতা তার অপোজিট পাশে লাইট সেট করে দেওয়া হয়। তা লক্ষ্য করো, আমরা ওই পরিস্থিতির কথা যদি বিবেচনা করি, এখানে মনে করো এইটা একটা সিংহাসন, সেই সিংহাসনে আমার ডান দিকে একটা ছাতা,
পিছন দিকে লাইট আছে, এইখানে একটা ছাতা যার পিছন দিকে লাইট আছে। তোমরা সকলে এই ঘটনাগুলো দেখেছো। এখন লক্ষ্য করো, এমন কোন রিসেপশন পার্টিতে গিয়ে দেখা গেছে কি যে শুধুমাত্র একদিকে একটাই ছাতা এবং তার পিছনে লাইট আছে, বাঁ দিকেরটা নেই, কিংবা শুধু বাঁ দিকেরটা আছে ডান দিকেরটা নেই, এরকমটা না। আসলে যে ছাতাটা দেওয়া হয়েছে, তোমরা কলিগ সেকশন ধারণা থেকে বলতে পারবে ওই বিয়ে বাড়ির রিসেপশনে যে ছাতাটার পিছনে লাইটটা লাগানো থাকে সেই ছাতাটা একটা অধিবৃত্তাকার পথ, এবং শুধু তাই নয়, একটা ছাতা নয়, পাশে আরো একটা ছাতা বিপরীত দিকে লাগানো হয়েছে, অর্থাৎ সেটাও একটা অধিবৃত্তাকার পথ। এই যে দুটো ছাতা অর্থাৎ দুটো অধিবৃত্তকে পাশাপাশি নিয়ে এসে যে গেটআপটা তৈরি করা হয়েছে সেটাই প্রকৃতপক্ষে হাইপারবোলা বা পরাবৃত্তের একটা বাস্তবিক উদাহরণ। তাহলে তোমাদের সামনে কনিক সেকশনের বিভিন্ন পার্টের বাস্তবিক এক্সাম্পলস গুলো তুলে ধরা হলো, যাতে করে আমাদের কোনো একটা কনিক সেকশনের নাম বলা মাত্রই তার বাস্তবিক এক্সাম্পলস গুলো কি কি সেগুলো মনে পড়ে যায়। এরপরে চলে আসি ঠিক পরবর্তী আলোচনাতে। তো এবার তোমাদের সামনে যে জিনিসটা দেখাবো বলে আমি স্থির করেছি সেটা হলো এই যে পরাবৃত্তের গেটআপটা নিয়ে আলোচনা করলাম, সেই পরাবৃত্তের সমীকরণ কি করে তৈরি হয় তার বিস্তারিত বিবরণ তোমাদের সামনে পিক্টোরিয়ালি দেখানোর চেষ্টা করব। লক্ষ্য করো, আমরা এক্ষুনি বললাম যে দুটো অধিবৃত্ত যদি পাশাপাশি সেট আপ করা হয়, এটা একটা আর এটা একটা। লক্ষ্য করো, এই দুটো অধিবৃত্ত কিন্তু পরস্পর বিপরীতমুখী দুটো অধিবৃত্ত। এদিকেটা আমরা রাইট হ্যান্ডেড প্যারাবোলা নাম দিয়েছি, এদিকেটা আমরা লেফট হ্যান্ডেড প্যারাবোলা নাম দিয়েছি। আমি বললাম দুটি পরস্পর বিপরীতমুখী অধিবৃত্তকে একসঙ্গে যদি তুলে ধরা হয় তাহলে যে গেটআপটা তৈরি হবে সেটাই হলো পরাবৃত্তের অরিজিনাল গেটআপ। কিংবা আমি যে উদাহরণটা দিলাম যে বিয়ের বাড়ির রিসেপশনে গিয়ে যে দুটো ছাতা দেখা যায় সেই দুটো ছাতাকে যদি একসঙ্গে আমরা কোলাবোরেট করে দিই তাহলে যে নতুন গেটআপটা তৈরি হবে সেটাই হচ্ছে হাইপারবোলার বাস্তবিক একটা উদাহরণ। এখন আমরা দেখেছি যখন এটা অধিবৃত্ত, একটাকে যদি কনসিডার করি তখন সেটা অধিবৃত্ত বলবো, কিন্তু দুটোকে সাইমালটেনিয়াসলি যখন দেওয়া থাকবে তখন আমরা সেটাকে পরাবৃত্ত বলবো। এখন লক্ষ্য করো, যখন এটা অধিবৃত্ত ছিল তখন তার নিয়ামক ছিল এদিকে নিশ্চয়, আবার এইদিকে যদি অধিবৃত্ত ধরে নিই তাহলে ঠিক তারও একটা নিয়ামক এইদিকে ছিল, এটা আমরা সকলেই জানি। এখন কি করব, যে এই দিকের যে অধিবৃত্ত আমি ডান দিকটা ভালো করে বিস্তারিত ব্যাখ্যা করছি, তাহলে অনুরূপ জিনিসটা আমরা বাম দিকে প্রয়োগ করে দেবো, তাহলেই হবে। তাহলে লক্ষ্য করো, অধিবৃত্তের নাভি এখানে আমরা নিয়ে নিলাম, দ্যাট ইজ এস, এবং এটাকে আমরা মনে করছি নিয়ামক এল। আমরা নাভি থেকে নিয়ামকের উপর একটা লম্ব টেনে দেব, তাহলে যে লম্বটা আমরা দেখতে পাচ্ছি সেই লম্বটা পরাবৃত্তটাকে দুটি বিন্দু ছেদ করেছে, একটা নাম হচ্ছে এ, একটা নাম হচ্ছে এ ড্যাশ। আমরা এই আলোচনাটা অত্যন্ত গভীরভাবে শোনার চেষ্টা করব, এই কারণে এর আগের যে চ্যাপ্টার উপবৃত্ত এবং এখন যে চ্যাপ্টার পরাবৃত্ত দুটোর ছবিতে ফারাক থাকলেও, দুটোর বাস্তবিক এক্সাম্পলস এর মধ্যে ফারাক থাকলেও প্রকৃতপক্ষে তাদের ফর্মুলাগত দিক থেকে অনেকগুলো মিল রয়েছে, সামান্য কিছু ডিফারেন্স আছে। আমরা যদি খুব গভীরভাবে উপলব্ধি না করি তাহলে তাদের মধ্যে ফারাকটুকু কোথায় আসছে এবং কেনই বা আসছে সেটা কিন্তু রিয়েলাইজ করতে পারবো না। তাই তোমাদের প্রত্যেকের প্রতি বিশেষ অনুরোধ, তোমরা অত্যন্ত অ্যাটেনশন সহকারে এই কনস্ট্রাকশনটার দিকে লক্ষ্য রাখো। আমি বললাম নাভি থেকে নিয়ামকের উপর যখন লম্ব অঙ্কন করেছি সেই লম্বটা পরাবৃত্তটাকে দুটি বিন্দুতে ছেদ করেছে, একটা নাম হচ্ছে এ, একটা নাম হচ্ছে এ ড্যাশ। এই এ আর এ ড্যাশ কে বলা হবে সেই পরাবৃত্ত দুটি শীর্ষ, সেই পরাবৃত্তটার দুটি শীর্ষ। এর আগে আমরা উপবৃত্তের ক্ষেত্রে এই এ আর এ ড্যাশ কে শীর্ষবিন্দু বলে চিহ্নিত করেছিলাম, এখানেও কিন্তু এ আর এ ড্যাশ কে শীর্ষ বলে চিহ্নিত করলাম, কিন্তু এটা আর উপবৃত্ত নয়, এটা হচ্ছে পরাবৃত্তের দুটি শীর্ষ। এখন এ আর এ ড্যাশ এর যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্বটাকে আমরা 2a বলে ধরে নিলাম। তারপর এ ড্যাশ এর মধ্যবিন্দুটাকে আমরা সি বলে কনসিডার করলাম। এখন এই সি বিন্দুটাকে মূল বিন্দু হিসাবে কনসিডার করে এবং এই যে লম্ব সেই লম্বটাকে এক্স অক্ষ হিসেবে ট্রিট করে যদি এই সি বিন্দুতে একটা লম্ব আমরা টেনে ফেলি তাহলে নিশ্চয় এই লম্বটার নাম ওয়াই অক্ষ হওয়ার কথা। আবার বলছি, এ ড্যাশ এর মধ্যবিন্দুটাকে আমরা সি বলে কনসিডার করলাম। এখন সি বিন্দুটাকে মূল বিন্দু এবং নাভি থেকে নিয়ামকের উপর যে লম্বটা টানা হয়েছিল সেই লম্বটাকে যদি এক্স অক্ষ হিসাবে ট্রিট করি
তারপরে যদি ওই সি বিন্দুতে অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করা হয় তাহলে সেই লম্বটার নাম অবশ্যই ওই অক্ষ হওয়ার কথা। এখন আমরা এর আগের আলোচনাতে যেখানে পরাবৃত্ত তৈরির প্রয়োজনীয় শর্তাবলী নিয়ে আলোচনা করেছি, সেই শর্তটাকে যদি এখানে রিমাইন্ড করি তাহলে কি বলেছিলাম? সেখানে বলেছিলাম এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু ই হবে এবং ই এর মান একের চেয়ে বড় হওয়া দরকার। তাহলে ওই শর্তটাকে এখানে যদি প্রয়োগ করি, খুব ভালো করে লক্ষ্য রাখো তোমরা যে নাভি থেকে নিয়ামকের উপর যখন লম্ব অঙ্কন করেছি তখন সেই লম্বটা পরাবৃত্তটাকে দুটি বিন্দুতে ছেদ করেছে এ আর এ ড্যাশ, এবং একই সঙ্গে নিয়ামকটাকেও একটা বিন্দুতে ছেদ করেছে, আমরা এটার নাম মনে করব জেড। তাহলে এখন ওই ফর্মুলাটা যদি প্রয়োগ করি, লক্ষ্য করো এখানে এস বলতে এই যে স্থির বিন্দু যেটা নাভি, পি বলতে পরাবৃত্তের উপরিস্থিত একটা গতিশীল বিন্দু, এখানে গতিশীল বিন্দুটার নাম হচ্ছে এ, এবং এই যে এম মানে বলেছিলাম গতিশীল বিন্দু থেকে নিয়ামকের উপর অঙ্কিত লম্বের দূরত্ব, এখানে গতিশীল বিন্দু থেকে নিয়ামকের উপর অঙ্কিত লম্বের দূরত্বটা হচ্ছে এজেড, মানে এম এর পরিবর্তে এখানে আছে জেড। তাহলে ওই শর্তটা যদি প্রয়োগ করি তাহলে আমরা লিখবো এস এ নাভি থেকে গতিশীল বিন্দু দূরত্ব এবং গতিশীল বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব, এটা নিশ্চয় ই হবে। আমরা যদি কোণাকুণি গুণ করে দিই, এস এ সমান হলো ই ইন্টু এ জেড, দিস ইজ নাম্বার 1। একই রকম ভাবে পরাবৃত্তের উপরে তো আরো একটা বিন্দু অবস্থান করছে, তার নাম কি? এ ড্যাশ। তাহলে ওই একই শর্ত আমি এ ড্যাশ বিন্দুর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। কি প্রয়োগ করবো? লক্ষ্য করো, এই পরাবৃত্তের উপরিস্থিত বিন্দু থেকে নাভির যে দূরত্ব, দ্যাট ইজ এস এ ড্যাশ, এবং এই গতিশীল বিন্দু থেকে নিয়ামকের যে লম্ব দূরত্ব, দ্যাট ইজ এ ড্যাশ জেড, ইজ ইকুয়াল টু আবার আগের মতো ই হবে। সুতরাং কোণাকুণি যদি গুণ করে দিই, এস এ ড্যাশ ইজ ইকুয়াল টু ই ইন্টু এ ড্যাশ জেড, দিস ইজ নাম্বার 2। এইরকম দুটো সমীকরণ আমরা উপবৃত্তের ক্ষেত্রেও তোমাদের সামনে দেখিয়েছিলাম। এখন এই সমীকরণ দুটো আমি একবার যোগ করব। লক্ষ্য করো, 1 যোগ 2, একের বাম দিক আছে এস এ, 2 এর বাম দিক আছে এস এ ড্যাশ, ইজ ইকুয়াল টু আমরা ডান দিক যদি যোগ করি তাহলে ই কমন চলে যাবে, এ জেড প্লাস এ ড্যাশ জেড। এখন ছবির দিকে তাকিয়ে আমরা এগুলোর ভ্যালু বের করার চেষ্টা করব। লক্ষ্য করো, এস এ এইটা মানে আমরা লিখতে পারবো যে সি এস থেকে সি এ বাদ, আবার বলছি এস এ এর পরিবর্তে আমরা লিখতে পারবো সি এস থেকে সি এ বাদ, তাহলে ওটাই লিখছি সি এস মাইনাস সি এ প্লাস এস এ ড্যাশ। আবার যদি ছবি দিকে দেখি, এস এ ড্যাশ এটাকে লিখতে পারবো সি এস প্লাস সি এ ড্যাশ, সি এস প্লাস সি এ ড্যাশ লিখে ফেললাম, ইজ ইকুয়াল টু ই ইন্টু এ জেড, এই যে এইটুকুটা হচ্ছে এ জেড, তারপর এ ড্যাশ জেড মানে এইটুকুটা হচ্ছে এ ড্যাশ জেড। আবার বলছি এ জেড মানে এইটুকুটা, এ ড্যাশ জেড মানে এইটুকুটা, তাহলে টোটাল দুটোকে যদি যোগ করি এ থেকে এ ড্যাশ পর্যন্ত দূরত্ব পেয়ে যাব, অর্থাৎ এর মানে হলো এ এ ড্যাশ। সিএস আর সিএস এটা হলো 2CS মাইনাস সিএ প্লাস, আমি এখানে কনস্ট্রাকশন তৈরি করতে গিয়ে প্রথমেই বলেছি এ আর এ ড্যাশ এর মিডল পয়েন্টটা হচ্ছে সি, তার মানে সিএ যত বড় সি এ ড্যাশ ঠিক তত বড়, তাহলে সি এ ড্যাশ এর পরিবর্তে আমরা সিএ লিখতেই পারি, ইজ ইকুয়াল টু ই ইন্টু এ এ ড্যাশ এর মানটা ধরেছি 2a বসিয়ে দিলাম, মাইনাস সিএ প্লাস সিএ কেটে গেল, তাহলে 2CS ইজ ইকুয়াল টু 2AE, 2 যদি আমরা ক্যান্সেল করে দিই ফাইনালি CS ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম AE। CS টা কি জিনিস? সিটা হচ্ছে এ এ ড্যাশ এর মধ্যবিন্দু, যেটাকে আমরা ওই পরাবৃত্তের কেন্দ্র বলবো। তাহলে সি হচ্ছে পরাবৃত্তের কেন্দ্র, এস হচ্ছে ওই পরাবৃত্তের নাভি, অর্থাৎ কেন্দ্র থেকে নাভির যে দূরত্ব সেই দূরত্বটা পেলাম AE। আবার বলছি কেন্দ্র থেকে নাভির যে দূরত্ব সেই দূরত্বটা পেলাম AE। এখন এইদিকে যেমন একটা নাভি আছে, নিশ্চয় এইদিকে একটা নাভি থাকবে, এর নাম দিব S ড্যাশ। এইদিকে যেমন একটা নিয়ামক আছে, এইদিকে একটা নিয়ামক আছে, এর নাম দিব আমরা Z ড্যাশ। তাহলে এখন কি ঘটনা ঘটলো? এখানে শুধু বললো কেন্দ্র থেকে নাভির দূরত্ব এই, এরকমটা বলেনি যে ডান দিকের কেন্দ্র থেকে নাভির দূরত্বটা এই, বাঁ দিকেটা নয়, এরকম কথা কিন্তু নয়।
নাভিটা যেদিকেই অবস্থান করুক না কেন কেন্দ্র থেকে তার দূরত্ব হচ্ছে এই। তাহলে এখন তোমরা বলো দেখি, এখান থেকে এই দূরত্বটা যদি এই হয় তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এই কমা 0। কেন? এস বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থান করছে, তাহলে সেই বিন্দুর অবশ্যই ওই স্থানাঙ্কের মান 0 হবে। অনুরূপভাবে এই কেন্দ্র থেকে নাভির দূরত্ব তো সিএস, দ্যাট ইজ তার মানটা হলো এই, কিন্তু এটা মূল বিন্দু থেকে বিপরীত দিকে আসছে, তাই এখানে মাইনাস এই কথাটা ইনক্লুড করব। তাহলে মাইনাস এই কমা 0। তাহলে এই নাভির স্থানাঙ্ক পেয়ে গেছি, এই নাভির স্থানাঙ্ক পেয়ে গেছি, দুটাকে যদি আমি কম্বাইন করে দিই তাহলে পরাবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক আমরা বলতে পারবো কি? প্লাস মাইনাস এ ই কমা 0। তাহলে পরাবৃত্তের নাভির স্থানাঙ্ক আমরা তোমাদের সামনে প্রমাণ করে দেখিয়েছি। এক্ষেত্রে আরো একটা বিষয় খেয়াল রাখবো, আমরা এ থেকে এডেস এর দূরত্ব বলেছিলাম 2a, আর সিটাকে বলেছিলাম তার মিডল পয়েন্ট, তার নিশ্চয় এইটুকু দূরত্বটা হবে এ, আবার এইটুকু দূরত্বটাও হবে এ। তাহলে এই দূরত্বটা যেহেতু এ, তাহলে ক্যাপিটাল এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এ কমা 0। আবার এখান থেকে এই দূরত্বটাও এ, মূল বিন্দু থেকে বিপরীত দিকে আসাই, বাঁ দিকে আসাই, এর পিছনে আমরা একটা মাইনাস সাইন ইনক্লুড করব, তাহলে এটা হবে মাইনাস এ কমা 0। তাহলে এ এবং এ ড্যাশ যে দুটোকে পরাবৃত্তের দুটি শীর্ষ বলে আমি চিহ্নিত করেছি, সেই শীর্ষ বিন্দু দুটোকে যদি কম্বাইন্ড করে দিই তাহলে শীর্ষ বিন্দু দুটার স্থানাঙ্ক কি পাবো? সেটা পাবো প্লাস মাইনাস এ কমা 0। এবং এটা কাকতালীয় হলেও সত্য, উপবৃত্তের ক্ষেত্রেও আমরা শীর্ষের স্থানাঙ্ক পেয়েছিলাম প্লাস মাইনাস এ কমা 0, উপবৃত্তের ক্ষেত্রে আমরা নাভির স্থানাঙ্ক পেয়েছিলাম প্লাস মাইনাস এই কমা 0। ফারাকটা হচ্ছে এখনো পর্যন্ত ছবিতে, আর কোনো ফারাক এখনো পর্যন্ত আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। এবার লক্ষ্য করো, পরবর্তী প্রমাণটা তোমাদের সামনে নিয়ে আসছি 2 থেকে 1 বিয়োগ করে। 2 নম্বর সমীকরণে বাম দিক আছে এস এ ড্যাশ, 1 নম্বর সমীকরণে বাম দিক আছে এস এ। এবার ডান দিক গুলো যদি বাদ দিই তাহলে ই কমন চলে যাবে, পড়ে থাকবে এ ড্যাশ জেড মাইনাস এ জেড। ছবির দিকে তাকাও, এস এ ড্যাশ, এস এ ড্যাশ, এই যে এখান থেকে শুরু করে আমার আঙুল যতদূর পর্যন্ত আছে এস এ ড্যাশ, এখান থেকে এস এ বাদ, তারপরে এ থেকে এ ড্যাশ পর্যন্ত দূরত্বটা পড়ে থাকবে এ এ ড্যাশ ইজ ইকুয়াল টু ই ইন্টু এ ড্যাশ জেড। আমরা ছবির দিকে তাকাবো, এ ড্যাশ জেড এটাকে লিখতে পারবো সি এ ড্যাশ প্লাস সি জেড, সি এ ড্যাশ প্লাস সি জেড। সবাই যখন আমি ছবিতে দেখাবো ছবির দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু ঘটনাগুলো বোঝা যাবে। তারপরে মাইনাস আছে তাই ব্র্যাকেট দিলাম, এ জেড, এই যে এ জেড এর ভ্যালুটা আমরা বলতে পারবো সি এ থেকে সি জেড বাদ, সি এ মাইনাস সি জেড। এরপর এ ড্যাশ এর এই দূরত্বটাকে তো আমরা 2a বলে প্রথমেই চিহ্নিত করেছি, ই ইন্টু সি এ ড্যাশ, ছবির দিকে আবার তাকাবো, সি এ ড্যাশ এই যে এই দূরত্বটা আমরা বলেছিলাম এটা যা হবে সি এ ডিস্টেন্সটা একেবারে পরিমাণে সেম হবে, তার মানে সি এ ড্যাশ এর পরিবর্তে আমরা সি এ লিখতে পারবো প্লাস সি জেড, মাইনাস আছে তার মানে চিহ্নে পরিবর্তন ঘটে যাবে, মাইনাস সি এ, মাইনাসে মাইনাসে প্লাস সি জেড। সি এ কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2a ইজ ইকুয়াল টু সি জেড আর সি জেড 2 জেড, তাহলে ই ইন্টু 2 জেড, 2 ক্যান্সেল যদি হয়ে যায়, ইটাকে এদিকে নিয়ে যদি চলে আসি, এ বাই ই সমান হলো সি জেড। সি জেড, সি মানে পরাবৃত্তের কেন্দ্র, জেড মানে নিয়ামকের উপরে যে পাদবিন্দুটাকে ধরেছিলাম সেই বিন্দুটা, অর্থাৎ কেন্দ্র থেকে নিয়ামকের যে লম্ব দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে এ বাই ই। ছবির দিকে তাকাই, আবার কেন্দ্র থেকে নিয়ামকের যে লম্ব দূরত্ব এই দূরত্বটা পেলাম এ বাই ই, তাহলে জেড বিন্দুর স্থানাঙ্ক হবে এ বাই ই কমা 0। আবার কেন্দ্র থেকে এই দিকেও তো একটা নিয়ামক আছে, তারও তো দূরত্ব এ বাই ই, কিন্তু মূলবিন্দু থেকে বাঁ দিকে হওয়ায় সেখানে একটা মাইনাস সাইন ইনক্লুড হবে, এখানে বলবো আমরা মাইনাস এ বাই ই কমা 0। তাহলে এই অক্ষর নিয়ামকের যে ছেদবিন্দু, যে বিন্দু দুটোকে আমরা জেড এবং জেড ড্যাশ বলে চিহ্নিত করেছি, সেই বিন্দু দুটোর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব প্লাস মাইনাস এ বাই ই কমা 0। লক্ষ্য করো, ছবিটা উপবৃত্ত থেকে আলাদা হলেও এখনো পর্যন্ত যে যে ফর্মুলাগুলো তোমাদের সামনে প্রতিষ্ঠা করেছি সব ফর্মুলাগুলো কিন্তু একেবারে উপবৃত্তের মতোই সেম আছে। এখন আমরা বেশ কয়েকটা ফর্মুলা পেয়ে যাওয়ার পরে
পরাবৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণ কিন্তু আমাদের কাছে এখনো অধরা। এবার সেই পরাবৃত্তের সমীকরণের দোরগোড়ায় আমরা এসে পৌঁছেছি। কি করব লক্ষ্য করো, আমরা পরাবৃত্তের উপর স্থিত যে কোনো একটা বিন্দু চয়েস করলাম পি, যার স্থানাঙ্ক এক্স, ওয়াই। তারপর পি বিন্দু থেকে আমরা পরাবৃত্তের অক্ষের উপরে এবং পরাবৃত্তের নিয়ামকের উপরে দুটো লম্ব টানবো। এখান থেকে এখানে একটা লম্ব টানলাম, আবার এইখান থেকে নিয়ামকের উপরে একটা লম্ব টানলাম। লক্ষ্য করো, পি বিন্দু থেকে অক্ষের উপর যে লম্বটা টানা হয়েছে সেই লম্বের পাদবিন্দুটাকে আমরা এন নাম দিলাম, এবং পি বিন্দু থেকে নিয়ামকের উপরে যে লম্বটা টানা হয়েছে তার পাদবিন্দুটাকে আমরা ক্যাপিটাল এম নাম দিলাম, এবং সঙ্গে সঙ্গে আমরা এসপি যোগ করে দেব। তাহলে লক্ষ্য করো, এই এসপি যোগ করার ফলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ওই সমকোণী ত্রিভুজে আমরা বলতে পারবো পিথাগোরাসের উপপাদ্যটা কি, অতিভুজ স্কোয়ার মানে এসপি এর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমরা ওইটুকু বের করার চেষ্টা করব। ভালো করে এদিকে লক্ষ্য রাখার চেষ্টা করো, যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই, তার মানে মূল বিন্দু থেকে একেবারে এন বিন্দু পর্যন্ত যে দূরত্ব, আবার বলছি, মূল বিন্দু থেকে এন বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে এক্স, এবং এন বিন্দু থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে দুটো দূরত্ব বললাম, সি এন সমান হলো এক্স এবং পি এন এটা সমান হলো ওয়াই। এখন আমরা যদি আবার ছবিটার দিকে লক্ষ্য রাখি তাহলে কি ঘটনা ঘটবে লক্ষ্য করো, যে এই সি থেকে এন এটা পেয়েছি এক্স, আবার সি থেকে এস এই দূরত্বটা আমরা প্রমাণ করেছি যে সি এস ইজ ইকুয়াল টু হলো এই। তাহলে দুটো দূরত্ব আমরা দেখতে পাচ্ছি, সি থেকে এস পর্যন্ত হচ্ছে দূরত্ব এই, যেটা এখানে প্রমাণ করে রেখেছি, এবং সি থেকে এন পর্যন্ত দূরত্ব আমরা ধরলাম এক্স। তাহলে এই যে মিডিলের ডিস্টেন্সটুকু এটাকে বলতে পারবো টোটালটা থেকে এটা বাদ, অর্থাৎ এনএস বা এস এ যাই বলি না কেন এর মানটা হবে নিশ্চয় এই মাইনাস এক্স। আশা করি বুঝতে পেরেছো যে ওই সমকোণী ত্রিভুজে লম্বের মানটা তো আমরা দেখতে পাচ্ছি পিএন, যার মান ওয়াই, কিন্তু ভূমির মানটা সরাসরি আমরা বের করতে পারছিলাম না। তাই দুটো দূরত্বকে তোমাদের সামনে তুলে ধরে সেই ভূমির পরিমাণটা অর্থাৎ এনএস এর পরিমাণটা বের করে রেখেছি এই মাইনাস এক্স। আরো একটা কাজ একই সঙ্গে প্যারালাল ভাবে দেখানোর চেষ্টা করব। এই যে পিএম, এই দূরত্বটা কতটা? এই দূরত্বটা ঠিক ততটা এনজেড যতটা, অর্থাৎ পিএমটা এনজেড এর সাথে সমান। আমরা দেখানোর চেষ্টা করছি পিএম এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এনজেড। এবার এনজেড এর দিকে যদি তাকাই আমরা, এই যে এনজেড, আমরা এক্ষুনি দেখলাম সিএন এর মান হচ্ছে এক্স। এই সিএন থেকে আমরা যদি সিজেডটা বাদ দিয়ে দিই, সিজেড এর দূরত্ব আমরা পেয়েছি কত এ বাই ই, তাহলে কিন্তু ওই এনজেডটা পেয়ে যাব। তাহলে এনজেড ইজ ইকুয়াল টু আমরা লিখছি, ছবি থেকে লক্ষ্য করো, সিএন মাইনাস সিজেড। সিএন এর মান আমরা ধরে নিয়েছি এক্স, ওই যে লেখা আছে সিএন সমান এক্স, এবং সিজেড এর মানটা আমরা প্রমাণ করেছি এ বাই ই। তার মানে যদি লসাগু করে দিই, ই লসাগু ই এক্স মাইনাস এ, তাহলে আমরা পিএমটা বের করলাম এবং এখানে বের করে রেখেছি এনএস, বের করে রেখেছি ওয়াই। এই তিনটে দূরত্বকে আমরা এবারে ইউটিলাইজ করব। পরবর্তী পেজে তোমরা লক্ষ্য করো যে যেহেতু পি বিন্দুটা পরাবৃত্তের উপরিস্থিত একটা বিন্দু, তাহলে পরাবৃত্ত তৈরির যে শর্ত ছিল, কি শর্ত ছিল সেটা আমরা লিখেছিলাম প্রথমে, এই যে শর্তটা, ওই শর্তটা এখানে প্রয়োগ করব। এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু হলো ই। তাহলে ওই কথাটা লিখছি, লক্ষ্য করো যে যেহেতু এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু ই, কোনাকুনি যদি গুণ করি এসপি ইজ ইকুয়াল টু ই ইন্টু পিএম, যদি বোথ সাইডকে স্কোয়ার করে দিই এসপি স্কোয়ার সমান ই স্কোয়ার ইন্টু পিএম স্কোয়ার। এসপি স্কোয়ার, আবার আমরা ছবির কাছে চলে যাব, এসপি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বের মানটা কত পেলাম ওয়াই, তাহলে ওয়াই এর স্কোয়ার প্লাস ভূমির মান এই মাইনাস এক্স তার স্কোয়ার। তাহলে আমরা লিখছি ওইটা ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস এই মাইনাস এক্স তার স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার ছিল, রেখে দিলাম। পিএম
পিএম এর মানটা আমরা বের করে রেখেছি এখানে। পিএম সমান হচ্ছে ex মাইনাস এ বাই ই, ex মাইনাস এ বাই ই তার স্কোয়ার, সব মানগুলো আমরা বসিয়ে দিলাম। তারপর ওয়াই স্কোয়ার এ মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা যদি ফেলে দিই, এ স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 2aex প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার রেখে দিলাম। উপরে এ মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা ফেললে ই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2aex প্লাস এ স্কোয়ার, নিচে পড়ে থাকবে ই স্কোয়ার, এটা আর এটা কেটে গেল। এবার ওইটাকে আগে লিখছি আমরা, ই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2aex প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে পড়ে আছে ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 2aex প্লাস এক্স স্কোয়ার। এবার বোথ সাইডের সেম জিনিসটা নিশ্চয়ই কেটে যাবে। এক্স স্কোয়ার যেগুলোতে আছে সেগুলোকে একসাথে লিখছি, মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। ওয়াই স্কোয়ারটাকে এদিকে নিয়ে এলে মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এক্স আর ওয়াই যেখানে নেই সেই পদগুলোকে একই দিকে নিয়ে চলে গেলাম। এখান থেকে নিশ্চয় এক্স স্কোয়ার কমা নিতে পারবো, ই স্কোয়ার মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার যদি কমা নিয়ে নিই ই স্কোয়ার মাইনাস 1। এবার ডান দিকটাকে আমরা 1 বানাতে চাইছি, তাহলে এটা দিয়ে পুরোটাকে ভাগ করে দেব। আচ্ছা তোমরাই বলো দেখি, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, অর্থাৎ এই পুরো টার্মটাকে যদি এর নিচে নিয়ে চলে আসি, তাহলে কি দাঁড়াবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, কারণ এটা আর এটা কেটে যাবে, মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু হলো 1। ফাইনালি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই, আচ্ছা পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান কত বলেছি, ই এর মান 1 এর চেয়ে বেশি বলেছি। 1 এর চেয়ে বেশি যে কোনো একটা মান যদি মনে মনে আমরা চয়েস করি, সাপোজ 2, তাহলে 2 এর স্কোয়ার মানে 4, 4 থেকে একবার মানে 3, তাহলে এটা হলো পজিটিভ। আবার এ স্কোয়ার অর্থাৎ কোনো কিছুরই বর্গের মান অলওয়েজ পজিটিভ, তাহলে এটাও পজিটিভ আবার এটাও পজিটিভ, দুটো পজিটিভের গুণফল অবশ্যই পজিটিভ হবে, তাই নিচেরটাকে আমরা বি স্কোয়ার ধরলাম ইজ ইকুয়াল টু 1। এখানে যদি শুধু আমরা বি ধরি তাহলে কিন্তু একটা সমস্যা থেকেই যাবে, কি বি এর মান পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, কিন্তু যখন স্কোয়ার লিখে দিয়েছি কোনো কিছুর স্কোয়ার মানে কোনোদিনই নেগেটিভ হতে পারে না, তার মানে বোঝানো হচ্ছে এর পরিবর্তে যে মানটা ধরা হলো সেটাও কিন্তু অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি, তাই কমা দিয়ে লিখে রাখবো যেখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন যে সমীকরণটা তোমাদের সামনে দেখা আমি গোল করে ঘিরে রাখলাম সেটাই হলো এর আগের যে পেজ, সেই পেজে যে পরাবৃত্তটা প্রদর্শিত হয়েছে সেই পরাবৃত্তের সমীকরণ, অর্থাৎ এই যে পরাবৃত্ত তার সমীকরণটা আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে এসে আমরা এর আগের চ্যাপ্টারের সাথে ফারাকটা প্রথম উপলব্ধি করতে পারছি। এর আগে সমীকরণটা ছিল প্লাস, এখানে পেয়েছি মাইনাস, এই প্রথম একটা ফারাক। শুধু তাই নয়, এবারে যে ফারাকটার কথা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হলো উপবৃত্তের ক্ষেত্রে আমি বলেছিলাম এ স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন বি স্কোয়ার, এই স্কোয়ারটা সবসময় বড় হবে বি স্কোয়ারের চেয়ে। এবং অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম কি, যে নিচের দুটোর মধ্যে যেটা বড় সেটাই সবসময় এই স্কোয়ার ধরে নেব, এটা উপবৃত্তের ক্ষেত্রে আমি বলেছিলাম। কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে সেরকম কথা বলিনি, আমি সাইলেন্ট থেকেছি। অর্থাৎ এবার যে কন্ডিশনটা বলবো সেটাও কিন্তু উপবৃত্তের থেকে ফারাক বা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন। এর পরাবৃত্তের ক্ষেত্রে যে শর্তটা আমি বলবো, প্রথমে যেটা থাকবে এই নিচের মানটা ছোট থাক আর বড় থাক, প্রথমে যেটা থাকবে সেটা সব সময় উপবৃত্তের পরাক্ষের মতো, যেটাকে এখানে আমরা বলবো তির্যক অক্ষ। একটু পরে আমি তির্যক অক্ষ নিয়ে আরো বিস্তারিত বলবো। যেটা উপবৃত্ত পরাক্ষ বলেছিলাম সেই ভাবনাটাই পরাবৃত্তের ক্ষেত্রে এসে তির্যক অক্ষ হয়ে যাবে। উপবৃত্তের ক্ষেত্রে যেটাকে আমরা উপাক্ষ বলে দাবি করেছিলাম সেটাই পরাবৃত্তের ক্ষেত্রে অনুবন্ধী অক্ষ হয়ে যাবে। সেই সম্পর্কে আমি বিস্তারিত বলবো, তবে এখন বলে রাখলাম যে প্রথমে যে টার্মটা থাকবে সেটা ছোট হোক বড় হোক এটা কোনো ম্যান্ডেটরি বিষয় নয়, প্রথমেরটা সবসময় তির্যক অক্ষ বলে পরিগণিত হবে। অর্থাৎ এটাও উপবৃত্ত থেকে একটা ডিফারেন্ট ধারণা। তৃতীয় যে ডিফারেন্ট ধারণাটা, আমরা এর আগে উপবৃত্ত তৈরি করার সময় বি স্কোয়ারের মানটা পেয়েছিলাম এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার, এখানে কিন্তু ই স্কোয়ার মাইনাস 1 পেয়েছি। আর এই পরিবর্তনটার জন্য উপবৃত্তের উৎকেন্দ্রতা যখন বের করেছিলাম তখন যে ফর্মুলাটা এসেছিল সেই ফর্মুলাটা এক্ষেত্রে আলাদা হয়ে যাবে। কিভাবে আলাদা হচ্ছে লক্ষ্য করো। আমরা এখান থেকে এদিকে চলে আসি,
বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে এ স্কোয়ারটা এর নিচে নিয়ে চলে এলাম। এরপরে এই মাইনাস ওয়ানটা এদিকে এলে প্লাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু ই স্কোয়ার। তাহলে ই এর মান যদি বের করতে চাই এদিকে নিশ্চয়ই রুট চলে আসবে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। লক্ষ্য করো এইটা পরিবর্তন হওয়ার জন্য এখান থেকে উৎকেন্দ্রিতা বের করার যে ফর্মুলাগুলো ছিল উপবৃত্তের ক্ষেত্রে কিংবা পরাবৃত্তের ক্ষেত্রে, দুটো ফর্মুলারও পরিবর্তন হয়ে গেছে। উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিতা বের করা ফর্মুলা ছিল রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, কিন্তু এখানে ফারাকটা আমরা আবার লক্ষ্য করলাম যে পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিতা বের করা ফর্মুলা ই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা এই পেজে এসে মূলত যে যে ফর্মুলাগুলো দেখতে পেলাম সব ফর্মুলাগুলোই উপবৃত্ত থেকে ডিফারেন্ট ফর্মুলা। প্রথম ফারাক দেখেছি তাদের সমীকরণে, দ্বিতীয় ফারাক দেখেছি যে উপবৃত্তের ক্ষেত্রে এ স্কোয়ার অলওয়েজ গ্রেটার দ্যান বি স্কোয়ার হতো, এখানে সে কথা বলিনি, যে কোনোটাই ছোট হতে পারে বড় হতে পারে, এটা নির্ধারিত কোনো বিষয় নয়। 3 নম্বর ফারাক হচ্ছে বি স্কোয়ারের মান যেটা চয়েস করেছিলাম সেটাতে। 4 নম্বর যে ফারাক সেটা হলো উপবৃত্তের উৎকেন্দ্রিতার পরাবৃত্তের উৎকেন্দ্রিতা বের করা ফর্মুলাতে। তাহলে এতগুলো ফারাক, কিন্তু এর আগে যেগুলো পেয়েছিলাম সবই কিন্তু মিল ছিল। এবার যা কিছু আলোচনা করা হলো সবকিছুকে সামারাইজ করে দেখাবো। লক্ষ্য করো আমরা মেন পেজে চলে যাচ্ছি, কি বলছি ভালো করে এবার ধ্যান দিয়ে লক্ষ্য রাখো। এই যে পরাবৃত্তটা তোমাদের সামনে দেখানো হচ্ছে বা দেখানো হয়েছে, সেই পরাবৃত্তের এই যে অক্ষটা যেটাকে আমরা এক্স অক্ষ হিসাবে দাবি করেছিলাম, পরাবৃত্তের অক্ষটা আছে কিন্তু এক্স অক্ষ বরাবর। এই অক্ষটা বা নাভি থেকে নিয়ামকের উপরে যে লম্বটা টেনেছিলাম সেই লম্বটা পরাবৃত্তটাকে কটা বিন্দুতে ছেদ করেছিল? দুটি বিন্দুতে। কি কি বিন্দুতে? এ এবং এ ড্যাশ। এই দুটো বিন্দুকে আমরা বলেছিলাম পরাবৃত্তের শীর্ষ, এবং এই শীর্ষ বিন্দু দুটিকে সংযুক্ত করে যে সরলরেখা যার দৈর্ঘ্য আমরা বলেছি 2a, সেই সরলরেখাটাকে এখানে আমরা বলবো তির্যক অক্ষ, তির্যক অক্ষ বা মেজর অ্যাক্সিস। তার মানে পেলাম এই যে পরাবৃত্ত যার সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, সেই পরাবৃত্তের তির্যক অক্ষটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যার দৈর্ঘ্যের পরিমাণ 2a। এবার যদি পরাবৃত্তটা এরকম হয় যে সেটা ওয়াই অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করেছে, একটার নাম হলো বি, একটার নাম হলো বি ড্যাশ, যদিও এটা এখানে দেখানো সম্ভব নয়। ওই যে যদি পরাবৃত্তটি, এই যে যদি শর্ত একটা প্রয়োগ করে দিলাম, যদি পরাবৃত্তটি ওয়াই অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে এবং সেই ছেদ বিন্দু দুটির নাম যদি বি আর বি ড্যাশ হিসেবে কনসিডার করি, তাহলে বি বি ড্যাশ কে যুক্ত করি যে সরলরেখা সেটাকে আমরা বলবো অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ, এবং তার দৈর্ঘ্যটা ধরবো আমরা 2b। তাহলে লক্ষ্য করো এই যে বি আর বি ড্যাশ এটা কোন অক্ষ বরাবর ধরেছি? ওয়াই অক্ষ বরাবর। তার মানে এটা এমন একটা পরাবৃত্ত যার তির্যক অক্ষটা হলো এক্স অক্ষ বরাবর এবং অনুবন্ধী অক্ষটা হলো ওয়াই অক্ষ বরাবর। সেই পরাবৃত্তের সমীকরণ আমরা পেলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। বেশ, এবারে যা আলোচনা হলো সেটিকে সামারাইজ করে তোমাদের সামনে পরিবেশন করা হচ্ছে। লক্ষ্য রাখো আমরা এক্ষুনি পরাবৃত্তের সমীকরণটা প্রমাণ করলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সেই পরাবৃত্তের তির্যক অক্ষ আমি একটু আগেই বললাম, প্রথমে যেটা থাকবে সেটাই তির্যক অক্ষ, আর তির্যক অক্ষ মানে হচ্ছে এ রিলেটেড টার্ম, পরে যেটা থাকবে সেটা সবসময় অনুবন্ধী অক্ষ, আর অনুবন্ধী অক্ষ মানেই সেটা বি রিলেটেড টার্ম। তাহলে তির্যক অক্ষ আমরা বুঝতে পারছি যেহেতু প্রথম টার্ম যেটা সেটা তির্যক অক্ষ, তাহলে তির্যক অক্ষের উপরের যে চলরাশিটা সেটা কোন চলরাশি? এক্স চলরাশি, তাই আমরা বলবো তির্যক অক্ষটা এক্স অক্ষ বরাবর। এবং তির্যক অক্ষ যে কোনো বরাবরই থাকুক না কেন তার দৈর্ঘ্য সবসময় 2a হবে। অনুবন্ধী অক্ষ যে কোনো অক্ষ বরাবরই থাকুক না কেন তার দৈর্ঘ্য সবসময় 2b হবে। অর্থাৎ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন আমরা করতে পারবো না, শুধু তির্যক অক্ষ আর অনুবন্ধী অক্ষটা কোন অক্ষ বরাবর আছে সেইগুলো পরিবর্তন হবে, দৈর্ঘ্যের পরিবর্তন হবে না। তাহলে আবার বলছি, প্রথমটা যেহেতু তির্যক অক্ষ, প্রথমটার মাথার উপরে আছে এক্স চলরাশি, তাই তির্যক অক্ষটা এক্স অক্ষ বরাবর, ওর দৈর্ঘ্য 2a। দ্বিতীয়টা এটা নিচে সবসময় যেটা থাকবে সেটাকে আমরা অনুবন্ধী অক্ষ রিলেটেড টার্ম বলে ধরে নেব। তাহলে অনুবন্ধী অক্ষটার অর্থাৎ দ্বিতীয় যেটা পদ তার উপরে কি আছে ওয়াই,
তাহলে অনুবন্ধী অক্ষটা y অক্ষ বরাবর, যার দৈর্ঘ্য 2b। এবং শুধু তাই নয়, এই যে পরাবৃত্ত, সেই পরাবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা দেখেছি 0,0। লক্ষ্য করে একটু আগের পেজে, এই যে পরাবৃত্তের কেন্দ্র, সেই কেন্দ্রের স্থানাঙ্ক আমরা ধরেছিলাম 0,0। অর্থাৎ এই ফর্মুলাগুলো উপবৃত্তের মতো সেম। শীর্ষের স্থানাঙ্ক কি পেয়েছিলাম? +-a,0। নাভির স্থানাঙ্ক কি পেয়েছিলাম? +-ae,0। এবং সর্বোপরি অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক পেয়েছিলাম +-a/e,0। প্রত্যেকটি প্রমাণ তোমাদের সামনে দেখানো হয়েছে। এখানে যেমন দেখালাম কেন্দ্র 0,0, শীর্ষ দেখিয়েছিলাম, লক্ষ্য করো শীর্ষ, এখানে একটা শীর্ষ, এখানে একটা শীর্ষ, এই দুটোকে কম্বাইন্ড করে পেয়েছিলাম +-a,0। নাভি এখানে পেয়েছিলাম ae,0, এখানে পেয়েছিলাম -ae,0, আর এই দুটোকে কম্বাইন্ড করে আমরা এখানে দেখিয়েছিলাম +-ae,0। অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু z, যার স্থানাঙ্ক a/e,0, আর একটা ছিল z', যার স্থানাঙ্ক -a/e,0, আর এটাকে কম্বাইন করে আমরা পেয়েছিলাম +-a/e,0। এবং সেটাই কিন্তু পরের পেজে তোমাদের সামনে দেখানো হয়েছে। শীর্ষ +-a,0, নাভি +-ae,0, অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক +-a/e,0। তাহলে প্রথমে আগে তোমাদের পুরো বিস্তারিত বিবরণটা প্রমাণ সহকারে দেখানো হলো, তারপর সামারাইজ করে যে জায়গাটুকু আমাদের না মনে রাখলে প্রবলেম করা সম্ভব নয়, সেইগুলো তোমাদেরকে জিস্ট করে পরিবেশন করা হলো। এবার প্রথম পরাবৃত্ত সম্পর্কিত বিস্তারিত জানা গেল। সেকেন্ড টাইপের পরাবৃত্ত নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। y² - x² = 1। লক্ষ্য রাখো, আমি প্রথমেই বলেছি, প্রথমে যেটা টার্ম থাকবে সেটাকে তির্যক অক্ষ বলে ধরে নেব। তাহলে তির্যক অক্ষের মাথার উপরে কোন চলরাশি আছে? y। তারপরে তির্যক অক্ষটা y অক্ষ বরাবর, কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন হবে না বলেছিলাম, অর্থাৎ 2a থাকবেই থাকবে। দ্বিতীয় যে পদ, তার মাথার উপরে আছে x, অর্থাৎ অনুবন্ধী অক্ষটা হচ্ছে x অক্ষ বরাবর, যার দৈর্ঘ্য 2b। তারপরে এক্ষেত্রে পরাবৃত্তের যে শীর্ষ, পরাবৃত্তের যে নাভি, অক্ষ আর নিয়ামকের যে ছেদবিন্দু, সবগুলো কিন্তু y অক্ষ বরাবর আছে। এই কথাটা, এই পরিবর্তনটা মাথার মধ্যে রাখতে হবে। তাই এর আগে যে ফর্মুলাগুলো পেলাম, সব ফর্মুলাগুলো আমরা চেঞ্জ করে ফেলবো। কিভাবে? ভুজগুলোকে আমরা কোটিতে লিখবো, কোটিগুলোকে ভুজে লিখবো। লক্ষ্য করো, কেন্দ্রের স্থানাঙ্ক আগের মতো 0,0, কিন্তু শীর্ষ আমরা এর আগে পেয়েছিলাম +-a,0। কেননা এর আগের ক্ষেত্রে শীর্ষটা x অক্ষের উপর অবস্থান করছিল, তাই y স্থানাঙ্কের মান 0 ছিল। কিন্তু এক্ষেত্রে শীর্ষটা তো y অক্ষের উপর অবস্থান করছে, আর y অক্ষের উপরে যে বিন্দুগুলি অবস্থান করে তাদের x স্থানাঙ্কের মান 0 হয়, তাই 0, +-a। জাস্ট ভুজটা কোটিতে চলে গেছে, কোটিটা ভুজে চলে এসেছে। নাভি কি পেয়েছিলাম এর আগেটাতে? +-a,0 পেয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে উল্টো হয়ে গেল, 0, +-a। একই রকম অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা এর আগেরটাতে পেয়েছিলাম +-a/e,0, কিন্তু এক্ষেত্রে 0, +-a/e, যেহেতু তির্যক অক্ষটা y অক্ষ বরাবর হয়ে গেছে। এইটুকুর জন্য এই পরিবর্তনটা সাধন হয়েছে। এরপরে নেক্সট টাইপের পরাবৃত্ত তোমাদের সামনে দেখাচ্ছি, লক্ষ্য করো। x - α² - a² - y - β² b² = 1। প্রথম পদের মাথার উপরে কোন চলরাশি আছে? x। তাহলে তির্যক অক্ষটা এখানে x অক্ষ বরাবর বলবো না, x অক্ষের সমান্তরাল বলবো, কিন্তু তার দৈর্ঘ্যের পরিবর্তন নেই, দ্যাট ইজ 2a। দ্বিতীয় যে পদ, তার মাথার উপরে y চলরাশি আছে, তাই অনুবন্ধী অক্ষটা y অক্ষের সমান্তরাল, যার দৈর্ঘ্য হলো 2b। এখানে কেন্দ্রটা কিন্তু আর 0,0 নেই, কেন? x থেকে কি বিয়োগ আছে? আলফা, y থেকে কি বিয়োগ আছে? বিটা, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে গেল আলফা, বিটা। এখন তোমরা লক্ষ্য করো, এই যে পরাবৃত্তটা, এর আগে যে দুটো পরাবৃত্ত শিখলাম তার প্রথমটার মতো দেখতে, x² / a² - y² / b² = 1। তাই যা ফর্মুলা শিখেছি সব ফর্মুলা অনুরূপ ফর্মুলা হবে এর ক্ষেত্রে। এর শীর্ষ কেন্দ্র শিখেছিলাম 0,0। ফারাকটা কি হলো? যে ভুজের সাথে আমরা আলফা যোগ করেছি, কোটির সাথে বিটা যোগ করেছি। এর আগের কনিক সেকশনগুলোতেও কিন্তু আমরা এই সিস্টেমটা মেনটেন করেছিলাম। এখন যতগুলো স্থানাঙ্ক আছে, সব স্থানাঙ্কগুলোতে আমরা ভুজের জায়গায় আলফা যোগ করব এবং কোটির জায়গায় বিটা যোগ করব, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি কোনো সমীকরণ এসে পড়ে এবং সেই সমীকরণটা যদি x রিলেটেড হয়, তাহলে ডান দিকে আমরা আলফা লিখবো, যদি y রিলেটেড হয় তাহলে ডান দিকে আমরা বিটা লিখবো। তাহলে কি কি পরিবর্তন হচ্ছে লক্ষ্য করো। কেন্দ্র 0,0 ছিল,
এর সাথে আলফা যোগ করে আলফা পেয়েছি, এর সাথে বিটা যোগ করে বিটা পেয়েছি। এর নাভি কি পেয়েছিলাম? নাভি পেয়েছিলাম প্লাস মাইনাস এই কমা 0। লক্ষ্য করো এর নাভিটা পাওয়ার জন্য আমাকে এই ভুজের সাথে আলফা যোগ করতে হয়েছে, কোটির সাথে বিটা যোগ করতে হয়েছে। এর অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু কি ছিল? প্লাস মাইনাস a বাই ই কমা 0। এখানে লক্ষ্য করো অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু এই ভুজটার সাথে আলফা যোগ করা হয়েছে এবং কোটিটার সাথে বিটা যোগ করা হয়েছে। তার মানে এই পরাবৃত্তটা যে পরাবৃত্তের সাথে আইডেন্টিক্যাল, তার ফর্মুলাগুলো যদি আমরা মনে রাখতে পারি, যেটা আমি প্রমাণ করে তারপরে জিষ্ট অংশটুকু তোমাদের সামনে বললাম, সেই বিষয়টা যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে পরের পরাবৃত্তগুলোর ফর্মুলা মনে রাখাটা কোনো সমস্যার বিষয় নয়। এরপরে নেক্সট টাইপের পরাবৃত্ত লক্ষ্য করো। প্রথম যেটা পদ তার উপরে আছে ওয়াই চলরাশি, তার তির্যক অক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল, কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে না। দ্বিতীয় পদের উপরে কোন চলরাশি আছে? এক্স, তাহলে সেই অনুবন্ধিত অক্ষ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, যার দৈর্ঘ্য 2b। এখন তোমরাই বলো এই যে পরাবৃত্ত সেটা কোন পরাবৃত্তের মতো দেখতে? ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এর কেন্দ্র কি ছিল? এর কেন্দ্র ছিল 0,0। এর শীর্ষ ছিল, তোমরা যদি মনে করো তাহলে বুঝতে পারবে 0, প্লাস মাইনাস এ। এর নাভি ছিল 0, প্লাস মাইনাস এই। এবং শুধু তাই নয়, অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক, অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু এটা ছিল 0, প্লাস মাইনাস এ বাই ই। তাহলে এর যা যা ফর্মুলা ছিল সব ফর্মুলাগুলোতে অর্থাৎ স্থানাঙ্কগুলিতে আমরা ভুজের জায়গায় আলফা যোগ করব, কোটির জায়গায় বিটা যোগ করব, তাহলে এই পরাবৃত্তের সমস্ত ফর্মুলাগুলো আমরা পেয়ে যাব। লক্ষ্য করো এর কেন্দ্র ছিল 0,0, আলফা যোগ করলে এটা হবে আলফা, বিটা যোগ করলে এটা হবে বিটা। শীর্ষ ছিল এটা, আলফা যদি যোগ করি আলফা, বিটা প্লাস মাইনাস এ। নাভি ছিল এটা, তাহলে আলফা যোগ করলে আলফা, বিটা প্লাস মাইনাস এই। শুধু তাই নয়, অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু ছিল এটা, আলফা যোগ করলে আলফা এবং বিটা যোগ করলে বিটা প্লাস মাইনাস এ বাই ই। তাহলে টোটাল 4 রকমের পরাবৃত্তের মানে সমীকরণ এবং তাদের সমস্ত ফর্মুলাগুলো তোমাদের সামনে প্রদর্শিত হয়েছে। আশা করি যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনেছো তারা সব ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ বুঝতে পেরেছো। এর পরবর্তীকালে আমরা নেক্সট টপিকস নিয়ে হাজির হচ্ছি। লক্ষ্য করো নতুন এক ধরনের পরাবৃত্ত, যার নাম হচ্ছে অনুবন্ধী পরাবৃত্ত বা কনজুগেট হাইপারবোলা। কনজুগেট হাইপারবোলা এই জিনিসটা কি? লক্ষ্য করো আমাদের প্রথমে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, যে পরাবৃত্তের সমীকরণটা আজকে আমরা প্রতিষ্ঠা করেছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, যে পরাবৃত্তটা আমি গোল করলাম তার তির্যক অক্ষের দৈর্ঘ্য কত বলো দেখি? মানে তির্যক অক্ষটা কোন অক্ষ বরাবর আছে? তির্যক অক্ষের উপরে বা প্রথম পদের উপরে আছে এক্স চলরাশি, তাই এটা আছে এক্স অক্ষের মানে এক্স অক্ষ বরাবর এবং তার দৈর্ঘ্যটা হলো 2a। দ্বিতীয় পদের উপরে ওয়াই চলরাশি আছে, তার মানে অনুবন্ধী অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, যার দৈর্ঘ্য হলো 2b। এবার এই পরাবৃত্তের অনুবন্ধী পরাবৃত্ত বলতে আমরা এমন একটা পরাবৃত্ত বুঝবো, খুব ভালো করে একদম অ্যাটেনশনালি শোনার চেষ্টা করো। এই পরাবৃত্তের অনুবন্ধী পরাবৃত্ত বলতে আমরা এমন একটা পরাবৃত্ত বুঝবো যার তির্যক অক্ষের দৈর্ঘ্যটা হবে এটা অনুবন্ধী অক্ষ, যার অনুবন্ধী অক্ষটা হবে এর তির্যক অক্ষ। তার মানে এই পরাবৃত্তের তির্যক আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য যদি অন্য কোনো পরাবৃত্তের অনুবন্ধী আর তির্যক অক্ষের সাথে মিলে যায়, অর্থাৎ চেঞ্জ যদি হয়ে যায়, তাহলে নতুন করে যে পরাবৃত্তটা তৈরি হবে সেই পরাবৃত্তটাকে আমরা বলবো এই পরাবৃত্তের অনুবন্ধী পরাবৃত্ত। হয়তো ব্যাপারটা বোঝা গেল না, আমি এবারে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাচ্ছি। লক্ষ্য করো এটা হলো আমাদের প্রদত্ত পরাবৃত্ত, যার ফর্মুলাগুলো এইরকম। এবার আমি এমন একটা পরাবৃত্ত বলছি যেটা হলো তার কনজুগেট পরাবৃত্ত বা কনজুগেট হাইপারবোলা। এটা হচ্ছে এমন একটা পরাবৃত্ত যার তির্যক অক্ষটা হবে এর অনুবন্ধীটা, অর্থাৎ অনুবন্ধী কি ছিল? ওয়াই অক্ষ বরাবর, তার এর তির্যকটা হয়ে যাবে ওয়াই অক্ষ বরাবর। আর দৈর্ঘ্য পরিবর্তন ঘটবে না, দৈর্ঘ্যটা ছিল 2b, অর্থাৎ এর অনুবন্ধীটা পুরোপুরি ওর তির্যকে চলে গেছে, আর এর যেটা তির্যক সেটা ওর অনুবন্ধী চলে যাবে।
অনুবন্ধী অক্ষটা কি হবে, এই যে উপরেরটা এক্স অক্ষ বরাবর, যার দৈর্ঘ্যটা হলো 2a। আবার বলছি, প্রদত্ত পরাবৃত্তের তির্যক আর অনুবন্ধী অক্ষ বরাবর যা যা ইনফরমেশন লিখেছিলাম, অন্য কোনো একটা পরাবৃত্তের যদি এই তির্যকটা অনুবন্ধীর ঘরে চলে যায় আর অনুবন্ধী বরাবর ইনফরমেশন গুলো পুরোটাই যদি তির্যক বরাবর চলে যায়, তাহলে এই শর্ত দুটো মেনটেন করে যে পরাবৃত্তটা তৈরি হবে, সেই পরাবৃত্তটাই হলো এই গিভেন হাইপারবোলার কনজুগেট হাইপারবোলার ইকুয়েশন। তাহলে এখন তোমরা লক্ষ্য রাখো, এই দুটো শর্তকে বজায় রেখে যদি এই পরাবৃত্ত তৈরি করতে পারি, তাহলে এই শর্ত দুটোকে মেনটেন করে আমরা কোন পরাবৃত্ত তৈরি করতে পারবো সেটা আমি তোমাদের কাছ থেকে আদায় করে নেওয়ার চেষ্টা করব। এদিকে ধ্যান রাখো, তির্যক অক্ষ সবসময় প্রথমে আসে, তাহলে তির্যক অক্ষ কোন অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ, তাই এক্স স্কোয়ার উপরে লেখা হয়েছে, নিচে এ স্কোয়ার, তার দৈর্ঘ্য যেহেতু এ স্কোয়ার। তাহলে এটার সাথে সিমিলারিটি মেনটেন করে যদি করি, তির্যক অক্ষ প্রথমে থাকবে, কিন্তু এটা ছিল এক্স অক্ষ বরাবর, তাই উপরে এক্স, এখানে তির্যক আছে ওয়াই অক্ষ বরাবর, তাই উপরে ওয়াই স্কোয়ার হয়ে গেল। এর দৈর্ঘ্য ছিল 2a, তাই নিচে a স্কোয়ার, এর দৈর্ঘ্য তো 2b, তাহলে নিচে নিশ্চয়ই b স্কোয়ার হয়ে যাবে। মাইনাস অনুবন্ধী অক্ষ চলে এসো, অনুবন্ধী অক্ষ ছিল ওয়াই অক্ষ বরাবর, তাই উপরে ওয়াই স্কোয়ার, এখানে অনুবন্ধী হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে উপরে এক্স স্কোয়ার, এখানে দৈর্ঘ্যটা ছিল 2b, তাই নিচে b স্কোয়ার, এখানে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2a, তার মানে নিচে হবে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে পরাবৃত্তটা পেলাম, এটা হলো আমাদের এই পরাবৃত্তের অনুবন্ধী পরাবৃত্তের সমীকরণ। এটা তোমাদের সামনে প্রমাণ করে দেখানো হলো। তবে যদি খুব সহজে টেকনিক্যালি মনে রাখতে চেষ্টা করো, তাহলে কিন্তু আরো সহজে এত কথা না বলে বলা যাবে কি, কোন পরাবৃত্তের অনুবন্ধী পরাবৃত্তের সমীকরণ যদি বের করতে হয়, জাস্ট দুটো টেকনিক ফুলফিল করতে হবে। প্রথম টেকনিক হলো a স্কোয়ার এর জায়গাতে মাইনাস a স্কোয়ার বসাতে হবে এবং b স্কোয়ারের জায়গাতে মাইনাস b স্কোয়ার বসাতে হবে। ব্যাস, এই কন্ডিশন দুটো যদি আমরা এই পরাবৃত্তের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে নতুন করে যে পরাবৃত্তটা তৈরি হবে সেটাই তার অনুবন্ধী পরাবৃত্ত হয়ে যাবে। অর্থাৎ এত কিছু মনে রাখার দরকার পড়বে না। লক্ষ্য করো, a স্কোয়ারের জায়গাতে মাইনাস a স্কোয়ার যদি লাগিয়ে দিই, তাহলে এটা হবে মাইনাস এক্স স্কোয়ার বাই a স্কোয়ার, এই যে মাইনাস এক্স স্কোয়ার বাই a স্কোয়ার। b স্কোয়ারের জায়গাতে যদি মাইনাস b স্কোয়ার লাগিয়ে দিই, এটা প্লাস হয়ে যাবে y স্কোয়ার বাই b স্কোয়ার, সেটা প্লাস হয়ে গেছে ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ কোন একটা পরাবৃত্তের অনুবন্ধী পরাবৃত্তের ডেফিনেশন, তার কনস্ট্রাকশন তো দেখানো হলোই, উপরন্তু তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা এটাকে অত্যন্ত বিভ্রান্ত না হয়ে যাও, তার জন্য একটা টেকনিকও তোমাদের সামনে প্রদর্শন করা হলো। অঙ্ক করার সময় তোমরা সাধারণত এই টেকনিকটা যদি মেনটেন করো, তাহলে কোনো প্রবলেম ফেস করবে না। তো এখন যেটা বলবো আমি, এই যে পরাবৃত্ত, তার উৎকেন্দ্রতা বের করার ফর্মুলা আমরা দেখেছি, e ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার। ফর্মুলাটা একটু বিস্তারিত জানবো। প্রথমে রুট 1 প্লাস দ্বিতীয় পদের নিচের অংশটা উপরে, তারপর প্রথম পদের নিচের অংশ। অর্থাৎ রুটের ভিতরে পদগুলো লেখার সময় আগে দ্বিতীয় পদের অংশটা, পরবর্তীকালে প্রথম পদের অংশ লিখবো। তাহলে এটাই যদি উৎকেন্দ্রতা বের করার টেকনিক হয়, তাহলে এই পরাবৃত্তের উৎকেন্দ্রতা বের করার ফর্মুলা নিশ্চয় হয়ে যাবে রুট ওভার 1 প্লাস দ্বিতীয় পদের নিচের অংশ মানে a স্কোয়ার আর প্রথম পদের নিচের অংশ b স্কোয়ার। একই সিস্টেমে এখানে যে সিস্টেমটা প্রয়োগ করেছি, ওই সিস্টেমটাই ওখানে প্রয়োগ করে অনুবন্ধী পরাবৃত্তের উৎকেন্দ্রতা বের করেছি। তবে এক্ষেত্রে অরিজিনাল যে পরাবৃত্ত তার উৎকেন্দ্রতা আর কনজুগেট যে হাইপারবোলা তার উৎকেন্দ্রতা নিশ্চয়ই এক হয়নি। তার জন্য এখানে লেখা হয়েছে যে এই অনুবন্ধী পরাবৃত্তের উৎকেন্দ্রতার মানটা হচ্ছে রুট ওভার 1 প্লাস a স্কোয়ার বাই b স্কোয়ার। এই বিষয়টাও তোমাদের খেয়াল রাখতে হবে। এরপরে সম্পূর্ণ নতুন আর একটা পরাবৃত্ত, যেটার নাম বলেছি সমপরাবৃত্ত, যেটাকে ইংরেজিতে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্ত। এটা ছিল আমাদের একটা প্রদত্ত পরাবৃত্ত। সেই পরাবৃত্তের সমপরাবৃত্ত বলতে আমরা কি বুঝবো, ভালো করে লক্ষ্য করো। এই পরাবৃত্তের তির্যক অক্ষের দৈর্ঘ্য আমি বলেছি প্রথমে যেটা থাকবে সেটা তির্যক অক্ষ। তাহলে এই তির্যক অক্ষের দৈর্ঘ্যটা কত, তির্যক অক্ষের দৈর্ঘ্য এটা ছিল কিনা 2a। এই পরাবৃত্তের অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত, 2b। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য এটা হলো 2b। বলছে কোন পরাবৃত্তের তির্যক অক্ষের দৈর্ঘ্য আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয়ে যায়, অর্থাৎ এটার সাথে যদি এটা সমান হয়ে যায়, তার মানে কি 2a সমান যদি 2b হয়ে যায়,
অর্থাৎ 2 2 কেটে গেলে a সমান যদি b হয়ে যায় তাহলে যে পরাবৃত্তটা তৈরি হবে তার লক্ষ্য করো এই কন্ডিশনটা যদি আমি এই পরাবৃত্তে প্রয়োগ করি তাহলে কি হবে x² / a² ছিলই -y² / b² না লিখে b এর ভ্যালু তো a, তাহলে আমরা a² লিখে দিলাম = 1। লসাগু যদি বানাই a² x² - y² = 1, কোনাকুনি যদি গুণ করে দিই x² - y² হলো a², এটাই হলো আমাদের সমপরাবৃত্তের সমীকরণ। তার মানে কেউ যদি জিজ্ঞাসা করে যে সমপরাবৃত্ত কি, তখন তোমরা এরকম ভাবে ডিফাইন করবে যে কোন একটা পরাবৃত্তের তির্যক অক্ষের দৈর্ঘ্য আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে যে পরাবৃত্তটা তৈরি হবে সেটাই হলো সমপরাবৃত্ত, এবং তার সমীকরণটা হলো x² - y² = a²। এবার লক্ষ্য করো এই সমীকরণটা পেয়েছি কোন লাইন থেকে? এই যে এই লাইনটা থেকে। অর্থাৎ সমপরাবৃত্তের সমীকরণ তুমি এটাও বলতে পারো আবার এটাও বলতে পারো, কিন্তু সমপরাবৃত্তের আদর্শ সমীকরণ বলতে আমরা এটাকেই বুঝবো, কিন্তু এটা তৈরি করা হয়েছে এখান থেকে। এখন এই লাইন থেকে আমরা যদি উৎকেন্দ্রতা বের করি, একটু আগে উৎকেন্দ্রতা বের করার যে টেকনিক বললাম √1 + দ্বিতীয় পদের নিচের অংশ a² বাই প্রথম পদের নিচের অংশ মানে a², কাটাকুটি করলে নিশ্চয়ই 1 পড়ে থাকবে, তাহলে রুটের ভিতরে 1 + 1 তার মানে কত √2। তার মানে কি পেলাম? এই যে সমপরাবৃত্ত, সেই সমপরাবৃত্তের উৎকেন্দ্রতার মান অলওয়েজ √2 হয়, ওটাই লেখা আছে যার উৎকেন্দ্রতা হলো √2। তাহলে আমরা প্রথমত 4 রকম পরাবৃত্তের সমীকরণ দেখালাম, বিস্তারিত দেখিয়েছি, তারপরে নতুন 2 ধরনের পরাবৃত্তের সমীকরণ এবং তাদের ডেফিনেশন কি করে টেকনিক দিয়ে ব্যাখ্যা করা যায় সেটাও তোমাদের সামনে প্রদর্শন করা হয়েছে। এর পরবর্তী আলোচনা আমরা আবার এগিয়ে নিয়ে যাব। লক্ষ্য করো কোন পরাবৃত্তের সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান আমরা কি করে সুনিশ্চিত করব, এই টপিকসটা আমরা প্রত্যেকটা কনিক সেকশনে তোমাদের সামনে তুলে ধরেছি, আবারও সেই বিষয়টা নিয়ে এসেছি। তবে এর শর্তটা অন্যান্য কনিক সেকশন থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, এটাই তোমাদের মাথায় রাখতে হবে। অবস্থান সুনিশ্চিত করার পদ্ধতিগুলো সেম, কিন্তু যখন আমরা ফাইনালি ডিসিশন নিতে যাব তখন কিন্তু সেই ডিসিশনটা আগের গুলোর তুলনায় পৃথক হবে। কিরকম? লক্ষ্য রাখো, যে পরাবৃত্তের সাপেক্ষে আমরা অবস্থান সুনিশ্চিত করব, আমরা বলেছিলাম সেই পরাবৃত্তের প্রত্যেকটা পদকে বাম দিকে নিয়ে এসে ডান দিকে 0 বানাতে হয়। তার মানে এই একটাকে বাম দিকে নিয়ে চলে আসবো, x² / a² - y² / b² - 1 = 0। তারপরে কি বলেছিলাম, এই লেফট হ্যান্ড সাইডে আমরা x এর জায়গায় ওই বিন্দুটার x স্থানাঙ্ক লিখবো এবং y এর জায়গায় ওই বিন্দুটার y স্থানাঙ্ক লিখবো, রিমেইনিং যে পদ সেগুলো সেম রেখে দেব, দিয়ে এই বাঁ দিকটাকে এই বক্সের ভিতরের ভ্যালুটাকে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে দেখবো তার মানটা কি আসতে পারে বা কি আসছে। তার মানটা প্রকৃতপক্ষে 3 রকম আসতে পারে। সেই মানটা <0 আসতে পারে, =0 আসতে পারে, অথবা > 0 আসতে পারে। লক্ষ্য করো, আমরা যদি বসিয়ে দিই x এর জায়গায় x1² / a² - y1² / b² - 1, এর ভ্যালু <0 আসতে পারে, =0 আসতে পারে, অথবা > 0 আসতে পারে। যদি <0 হয়, এর আগের কনিক সেকশনগুলোতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওই বিন্দুটা ভিতরে অবস্থান করবে, কিন্তু না, এখানে উল্টোটা। এক্ষেত্রে বলবো ওই বিন্দুটা বাইরে অবস্থান করবে। যদি =0 হয় তাহলে আগের মতো ওটা বলবো ওর উপরে অবস্থান করবে, এবং যদি > 0 হয় তাহলে এর আগে ছিল বাইরে কিন্তু এখানে হবে ভিতরে অবস্থান করবে। এই ফারাকটুকু পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের এক্সট্রা মাথায় রাখতে হবে। পদ্ধতিটা সেম কিন্তু ডিসিশনটা আলাদা আলাদা। তাই ওখানে লেখা হয়েছে পরাবৃত্তের বাইরে, মানে এই যে বাইরে, উপরে আর ভিতরে অবস্থান করবে যদি বাঁ দিকের ভ্যালুটা, এই যে বাঁ দিকের ভ্যালু যেটা লিখেছি সেটাই এখানে লেখা আছে, <0 হয়, অথবা > 0 হয়। এটাই কিন্তু তোমাদের সামনে বিস্তারিত আমি দেখালাম। তারপরে যখন কোনো বিন্দুর অবস্থান সুনিশ্চিত করা হয়ে গেল, তারপরে যেটা লাস্ট আমাদের টপিকস, সেটা কি পরাবৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক কি করে ডিটারমিন করব। আমরা প্রত্যেকটা কনিক সেকশনে প্যারামেট্রিক বিন্দু চয়েস করেছিলাম। বৃত্তের ক্ষেত্রে বলেছিলাম a cos θ, a sin θ। অধিবৃত্তের ক্ষেত্রে বলেছিলাম at², 2at। উপবৃত্তের ক্ষেত্রে বলেছিলাম a cos θ, b sin θ। ঠিক অনুরূপ ভাবে পরাবৃত্তও তো একটা কনিক সেকশন, তার উপরিস্থিত কোনো বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক কি করে নির্ণয় করব সেটা লেখা হয়েছে। লক্ষ্য করো, a sec φ, b tan φ।
পরাবৃত্তের উপরে কোনো একটা বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক a sec phi, b tan phi, যেখানে ফাইটা হলো ওই বিন্দুটার উৎকেন্দ্রিক কোণ। এখানে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। পরাবৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে সেখান থেকে আমরা এই ফাইটাকে উৎকেন্দ্রিক কোণ বলে দাবি করতে পারবো। আবার উল্টো দিক থেকে যদি বলা থাকে যে পরাবৃত্তের উপরিস্থিত কোনো একটা বিন্দুর উৎকেন্দ্রিক কোণ হলো ফাই, তাহলে সেই বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক আমরা বলবো a sec phi, b tan phi। তাহলে একই রকম ভাবে তোমরা বলার চেষ্টা করো দেখি, যদি এই পরাবৃত্তের উপরে কোনো বিন্দুর উৎকেন্দ্রিক কোণ আলফা বলে দেই তাহলে সেই বিন্দুটা কি হবে a sec alpha, b tan alpha। যদি এরকম করে বলে যে এই পরাবৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর উৎকেন্দ্রিক কোণ হচ্ছে আলফা প্লাস বিটা, তখন সেই বিন্দুটা কি পাবো a sec alpha plus beta, b tan alpha plus beta। আশা করি বুঝতে পেরেছো যে পরাবৃত্তের উপরে কোনো বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে তার মানে সেই বিন্দুটার উৎকেন্দ্রিক কোণ কত হবে সেটা যেমন জানতে পারবো। আবার পরাবৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর উৎকেন্দ্রিক কোণের মান যদি দেওয়া থাকে তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্ক কত সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। এই দুই বিপরীতধর্মী সত্তা আমরা এই টপিকস থেকে আলোচনা করলাম। আজকে পরাবৃত্ত সম্পর্কিত বিস্তারিত বিবরণ একটা একটা করে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে পরিবেশন করা হয়েছে, ছবি দিয়ে দেখানো হয়েছে, বাস্তবিক কিছু এক্সাম্পল প্রদর্শন করা হয়েছে, প্রমাণ দেখানো হয়েছে। তারপরেও আমি কিছু টেকনিক তোমাদের সামনে বলে দিয়েছি যাতে করে ফর্মুলাগুলো তোমাদের মনের ভিতরে সাবলীলভাবে মানে থেকে যায়, চিরজীবনের জন্য যাতে দীর্ঘস্থায়ী হয় সেই চেষ্টা আমার পক্ষ থেকে অনবরত চেষ্টা করে যাচ্ছি। তোমরা যে যত বেশি ভালো করে শুনবা, যত বেশি ম্যাথামেটিক্সের প্রতি গুরুত্ব আরোপ করবা, যে যত বেশি ম্যাথামেটিক্সের সময় দেওয়ার চেষ্টা করবা, সে তত বেশি কিন্তু ম্যাথামেটিক্সের কোয়ালিটি বাড়িয়ে পরবর্তী ক্লাসে তোমরা যেতে পারবে। আমি প্রত্যেকের শারীরিক আর মানসিক সুস্থতা আবারও কামনা করে আজকের পরাবৃত্ত সম্পর্কিত আলোচনা এখানেই কমপ্লিট করলাম। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।